আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমার ভালো আছো। আচ্ছা, আজকে ক্লাসের ধারাবাহিকতা আমরা এখন গ্রাব্যতা পর্যায়ে আছি। কোন পর্যায়ে আছি? গ্রাব্যতা পর্যায়ে। সেখানে আমরা দেখছি এর আগে দেখছি দ্রাব্যতা আর দ্রাব্যতা গুণফলের সম্পর্ক। আচ্ছা, আজকে দেখো দ্রাব্যতা গুণফল এবং আয়নিক গুণফলের মধ্যে সম্পর্ক। কি দেখা যায়? দ্রাব্যতা গুণফল এবং আয়নিক গুণফলের মধ্যে সম্পর্ক। আগে জানি দ্রাব্যতা গুণফলকে আমরা KSP দ্বারা প্রকাশ করব, আয়নিক গুণফলকে আমরা KIP দ্বারা প্রকাশ করব। এভাবে প্রকাশ করব। আচ্ছা, বিষয়টা হলো সেটা জানছি আমরা এই দ্রাব্যতা গুণফল এবং আয়নিক গুণফল দুইটা আয়নদায় ঘনমাত্রার গুণফল। এই দুইটা মানের মধ্যে একটা মান স্থির আর একটা মান পরিবর্তনশীল। আচ্ছা, যেহেতু দ্রাব্যতা গুণফল শুধুমাত্র সম্পৃক্ত অবস্থা, এই জন্য দ্রাব্যতা গুণফলের মানটা স্থির। আর আয়নিক গুণফল যে কোনো ঘনমাত্রা, এই জন্য আয়নিক গুণফলের মানটা পরিবর্তনশীল। আচ্ছা, ঠিক আছে, এই আয়নিক গুণফলের মানটা পরিবর্তনশীল। আমার প্রশ্ন আসে কোন অবস্থা আয়নিক গুণফলের মানটা সবচেয়ে কম? আচ্ছা, আমার কথা হলো অসম্পৃক্ত অবস্থায় দ্রব্য কম যোগ করা হয়। দ্রব্য কম যোগ করার অর্থ হলো ওই দ্রব্য থেকে আয়নটা কম উৎপন্ন হবে। আয়ন যদি কম উৎপন্ন হয় তো আয়নটার ঘনমাত্রা কম হবে। এই জন্য অসম্পৃক্ত অবস্থায় আয়নিক গুণফলের মানটা সবচেয়ে কম। আচ্ছা, এবার দুবার যোগ করতে করতে যদি সম্পৃক্ত অবস্থায় যায় আয়নিক গুণফলের মানটা বাড়বে, অর্থাৎ সম্পৃক্ত অবস্থা আয়নিক গুণফলের মানটা একটু বেশি। আর আরও যদি দ্রব্য যোগ করি তার দ্রব্যটা কী হবে? দ্রব্যটা অতিরিক্ত। এই অবস্থায় আয়নিক গুণফলের মানটা আরও বেশি। তাহলে কি বোঝা গেল? অসম্পৃক্ত অবস্থায় আয়নিক গুণফলের মানটা সবচেয়ে কম, সম্পৃক্ত অবস্থায় বেশি এবং অতিরিক্ত অবস্থায় খুবই বেশি। এবং আরও বলা যায় যে এই সম্পৃক্ত অবস্থায় দ্রাব্যতা গুণফল এবং আয়নিক গুণফলের মানটা কি হবে? সমান হবে। আচ্ছা, এই কথাগুলো আমরা ভাষা লিখতে পারি। আচ্ছা, এই KIP লেস দেন KSP হলে দ্রবণটি কি হবে? দ্রবণটি অসম্পৃক্ত। দ্রবণটি অসম্পৃক্ত। এক্ষেত্রে কি? এখন এই অবস্থা কি ঘটবে? এই অবস্থা দ্রাবকের মধ্যে দ্রব্য দ্রবীভূত হতে থাকবে। তো ভাষা লিখি না KIP লেস দেন KSP, অর্থাৎ এখানে দ্রাব্যতা গুণফলের মানের সাথে যদি আয়নিক গুণফলের মানটা কম হয়, দ্রব্যটা অসম্পৃক্ত, এই ক্ষেত্রে কি হবে? তোমার দ্রাবকের মধ্যে দ্রব্য দ্রবীভূত হতে থাকবে। ভাষা লিখি না এই ক্ষেত্রে দ্রাবকের মধ্যে দ্রব্য দ্রবীভূত হতে থাকবে। আচ্ছা, আবার KIP সমান সমান KSP হলে দ্রবণটি কি হবে? সম্পৃক্ত। দ্রবণটি সম্পৃক্ত। এক্ষেত্রে দ্রাবকের মধ্যে দ্রব্য দ্রবীভূত জমাতে শুরু করবে। এক্ষেত্রে কি? এক্ষেত্রে দ্রব্য জমাতে শুরু করবে। ভাষা দেখি না KIP সমান সমান KSP হলে দ্রবণটি সম্পৃক্ত। এক্ষেত্রে দ্রব্য জমা হইতে শুরু করবে। আচ্ছা, আবার KIP গ্রেটার দেন KSP হলে দ্রবণটা কি হবে? দ্রবণটি অতিরিক্ত। অতিরিক্ত এক্ষেত্রে পদক্ষেপ করবে। গোয়াতে একবার রিপিট করে KIP লেস দেন অর্থাৎ KSP অর্থাৎ দ্রাব্যতা গুণফলের সাথে আয়নিক গুণফলের মানটা কম হয়, দ্রব্যটা অসম্পৃক্ত, এই ক্ষেত্রে তোমার দ্রাবকের মধ্যে দ্রব্য দ্রবীভূত হতে থাকবে। আর KIP সমান KSP এর দ্রব্যটি সম্পৃক্ত, এই ক্ষেত্রে দ্রাবকের মধ্যে দ্রব্য জমা হতে শুরু করবে। আর যদি KIP গ্রেটার দেন KSP হয় তাহলে দ্রব্যটা অতিরিক্ত, এই ক্ষেত্রে দ্রাবকের মধ্যে দ্রব্য জমা হবে। এই হলো দ্রাব্যতা গুণফল এবং আয়নিক গুণফলের মধ্যে সম্পর্ক। আচ্ছা, এর আমরা দ্রাব্যতা এবং দ্রাব্যতা গুণফলের মধ্যে সম্পর্ক দেখছি। সেই ধারাবাহিকতা এখন আমরা আরম্ভ করব। অঙ্কটা যদি এরকম হয় ক্যালসিয়াম ফ্লোরাইড
এর দ্রাব্যতা 0.002 মোল পার লিটার হলে ক্যালসিয়াম ক্লোরাইড এর দ্রাব্যতা গুণফল অর্থাৎ কেএসপি কত? আমরা কি ক্যালসিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা 0.3 2 মোল পার লিটার হলে ক্যালসিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা গুণফল কত? এই হলো আমার অঙ্ক। আচ্ছা, এই ক্যালসিয়াম ক্লোরাইডটাকে তোমার Ab2 টাইপ লবণ, অর্থাৎ এখানে ক্যাটায়ন একটা অ্যানায়ন দুইটি। আচ্ছা, সমাধানে যাওয়া যায়। সমাধান দেওয়া আছে, সরি, ক্যালসিয়াম ক্লোরাইড এর দ্রাব্যতা সমান 0.002 মোল পার লিটার। আচ্ছা, আমরা তো দ্রাব্যতা এবং দ্রাব্যতা গুণফলের সম্পর্ক দেখছি, ওখানে দেখছিলাম Ab2 লবণ যদি হয় এখানে ক্যাটায়নের ঘনমাত্রা যত অ্যানায়নের ঘনমাত্রা তার ডবল। আচ্ছা, ক্যাটায়নের ঘনমাত্রা দেখে নিই, Ca2 প্লাস আয়নের ঘনমাত্রা। আচ্ছা, এই ক্যালসিয়ামের ঘনমাত্রা একটা ভাষাগত প্রকাশ, আমরা যদি গাণিতিকভাবে প্রকাশ করি ঠাকুরের মতো তাক নেব। আচ্ছা, এখন ক্যালসিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা যত, ওই লবণের মধ্যে যেসব আয়ন আছে তাদের ঘনমাত্রাটা কত হবে? না, ক্যালসিয়াম ঘনমাত্রা ওইটাই হলো। তবে যেহেতু এটা Ab2 লবণের ক্ষেত্রে এর ঘনমাত্রা তো ঘনমাত্রা দ্বিগুণ। আচ্ছা, তার মানে এখানে কি বোঝা গেল? ক্যালসিয়ামের ঘনমাত্রা যত, ফ্লোরাইডের ঘনমাত্রাটা দ্বিগুণ। তা ফ্লোরাইড আয়নের ঘনমাত্রা কি হবে? ঠাকুরকে ফ্লোরাইড দ্বিগুণ যদি হয় কি হবে? into 2 1.4 মোল পার লিটার। এই তোমরা সব তুলে নাও। বাসায় তোলা হয়েছে। আমাদের হবে ক্যালসিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা গুণফল। তো এই ক্যালসিয়াম ক্লোরাইড আয়নিত হয়ে কি হয়? Ca2 প্লাস আর দুইটে ক্লোরাইড, দুইটে ফ্লোরাইড। তাহলে অতএব ক্যালসিয়াম ক্লোরাইড এর কেএসপি অর্থাৎ দ্রাব্যতা গুণফল কি হবে? আয়ন দ্বয়ে ঘনমাত্রা গুণফল। আয়ন দ্বয়কে এখানে Ca2 প্লাস আর দুইটে ক্লোরাইড, কোনটা সবসময় পাওয়ার হয় আগে জানা আছে। তাই ক্যালসিয়াম ঘনমাত্রা কত দেখলাম? 0.302 আর ফ্লোরাইডের ঘনমাত্রা কত দেখছি? 0.304। now ক্যালকুলেশনটা কি দাঁড়ায়? বর্গ করলে 5 দাঁড়ায়। আচ্ছা, আমার এই দুটো গুণ করলে কি দাঁড়ায়? যে ক্যালকুলেটর না থাকে সঙ্গে গুণ করা যাবে। 16 দিয়ে 32। কয়টা পার্ট আছে টোটাল? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 2 3 4 5 6 7 8 9 10 এই এত মোট পার লিটার। এটা যদি সংক্ষেপে প্রকাশ করি 3.2 into 10 to the minus পয়েন্টটা জয়টা বামে নিয়ে আসবে
10 ইনভার্স কত দিতে হবে -11 যেটা 11 বামে আসছে এই হলো ক্যালসিয়াম ক্লোরাইডের দ্রাবকতা গুণফল। আচ্ছা এখন এটা সংক্ষেপে করার একটা সুযোগ আছে। ক্যালসিয়াম ক্লোরাইড যদি Ab2 লবণ, তাহলে ক্যালসিয়াম ক্লোরাইড এর KSP হবে 4S3 কি হবে 4S3 সংক্ষেপ নৈবিতিকের জন্য। তো যেহেতু S এর মান আমার জানা আছে দ্রাব্যতা 0.3002 তারপর কিউ ক্যালকুলেশন করলে একই অ্যান্সার আসবে। কিউ মাইনাস 11 আচ্ছা এখন এটা যদি একক দিতে চাই দেওয়া যায়। একক কি হবে মোল বাই লিটার, এটা মূল একক। এখন এই লবণ সব ক্যাটায়ন এবং অ্যানায়নের সাথে যোগ ফাটালে পাওয়ার ক্যাটায়ন 1 অ্যানায়ন 2 তার মানে 3 পাওয়ারটা 3 এই হলো। আচ্ছা এখন যদি ক্যালসিয়াম ফ্লোরাইডের দ্রাব্যতা গুণফল দেওয়া থাকে সেক্ষেত্রে দ্রাব্যতা যায় তার সুযোগ আছে। আচ্ছা এখন বিপরীত আলোচনা করি। ক্যালসিয়াম ক্লোরাইডের KSP অর্থাৎ দ্রাব্যতা গুণফল 3.2 into 10 to the minus 11 হলে পুরা দ্রাব্যতা কত? এই সেক্ষেত্রে সংক্ষেপে যদি করি আগে একটু দেখলাম পূর্ব অঙ্কে ক্যালসিয়াম ক্লোরাইড এর KSP কি দেখছি 4S3। তাহলে এই প্রশ্ন মতে S2 সমান সমান 3.2 into 15 to minus 11। এখান থেকে ক্যালকুলেশন করলে এসে মান পাওয়া যাবে। এই ঠিক আছে, আজকে এই পর্যন্ত। সামনের দিন আমরা দ্রাব্যতা অঙ্ক করব। আজকে এই পর্যন্ত। 10 মিনিট